বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে, আদালতে বললেন বিচারক। কেবল বাংলাদেশ নয়, আমাদের লড়াই দক্ষিণ এশিয়াব্যাপী, মন্তব্য নাহিদ ইসলামের। যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ীদের নির্বাচন সম্পন্ন। শিক্ষিকার পর শিক্ষকের প্রাণ কেড়ে নিল শৈলকুপার বেহাল সড়ক। মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, সেপ্টেম্বরে ঘোষণা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশি সহ ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সঙ্গে পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসন বুকিং না থাকা, ভ্রমণের অস্পষ্ট উদ্দেশ্য সহ বিভিন্ন কারণে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ১ ও ২-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম মালয় মেইল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, টার্মিনাল ১ থেকে মোট ১২৮ জনকে আটক করা হয়, যার মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন সিরিয়ান রয়েছেন। টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামি নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ হুসাইলি মোহাম্মদ জেইন বলেছেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের নট টু ল্যান্ড পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে। বিমান সংস্থাগুলো তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে। তিনি আরও বলেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হতে বাধা দেওয়ার জন্য অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ১১ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। বাংলাদেশ সচিবালয়ে ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমশেদ আলম এই আদেশ দেন। আসামিরা হলেন আশিকুর রহমান তানভীর, জেফার অভিষেক সিকদার, আবু সাফিয়ান ও শাকিল মিয়া। শুনানির সময় রাষ্ট্র ও আসামি পক্ষের উভয়ের যুক্তি উপস্থাপনের পর বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে বিচারক বলেন, বাংলাদেশেরই কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। জেফির অভিষেক সিকদার ও শাকিল মিয়ার পক্ষে আইনজীবী সালাউদ্দিন খান আদালতে বলেন, আসামিরা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, সামনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। সচিবালয়ে তারা আবেগে পড়ে গিয়েছিল, সেখানে গিয়ে হয়তো কিছু অপ্রীতিকর কাজ করে ফেলেছে। মামলার এজাহার ও আটক রাখার আবেদন একই ধরনের। শাকিল মিয়ার পরীক্ষা রয়েছে আগামী রোববার, সে দানিয়া কলেজের শিক্ষার্থী। ঘটনাস্থলে তারা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল, আপনি চাইলে তাদের জিজ্ঞাসাবাদ করলে সব স্পষ্ট হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই কেবল বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়াব্যাপী। আমরা দেখেছি সীমান্তে হত্যা হচ্ছে, ভারতীয় মুসলমানদের বাংলাদেশি বলে পুশিন করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে শহরের এম সাইফুর রহমান মিলনায়তনের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ বলেন, আমাদের লড়াই শেষ হয়নি, আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদের বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লড়াই এখনও শেষ হয়নি। বিপুল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন। আজ সকাল ৮টা থেকে টাউন হল মাঠের আলমগীর সিদ্দিকী অডিটোরিয়ামে শুরু হয় ভোট গ্রহণ, যা চলে দুপুর ১২টা পর্যন্ত। লালু মুন্না পরিষদ ও মঈনুদ্দিন টেনিয়া রৌফ ভূঁইয়া পরিষদ এই দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। দুটি প্যানেলে ৯ জন করে মোট ১৮ জন প্রার্থী রয়েছেন। উভয় প্যানেলের প্রার্থীরা যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট উন্নয়নে ও সুযোগ সুবিধা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২৮ জন। নির্বাচন পরিচালনা করেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মুবিনুল ইসলাম মুবিন, অ্যাডভোকেট ইসহাক, প্রেস ক্লাব যশোরের সম্পাদক এস.এম. তহিদুর রহমান ও ব্যবসায়ী এবাদুল হক। অল্প কিছুক্ষণ পরই ভোটের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারের মহাসড়কটি এখন সাক্ষাৎ মৃত্যুফাঁদ। স্কুল শিক্ষিকা নাসরিনের রক্ত শুকানোর আগেই ফের একই সড়কে বলি হলেন আরেক শিক্ষক। ঝিনাইদহ শহরের পভাটি প্রি ক্যাডেট স্কুলের পরিচালক অপূর্ব কর্মকার বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে গত 10 বছরে শুধু ভাটই বাজার এলাকাতেই 35টি প্রাণ ঝরেছে, তবুও টনক নড়ছে না সড়ক ও জনপথ বিভাগের। গতকাল রাত 9টার দিকে অপূর্ব কর্মকার তার শ্বশুরবাড়ি উপজেলার গড়াগঞ্জ থেকে ঝিনাইদহ নিজ বাসায় ফিরছিলেন। ভাটই এলাকায় আহসাননগরের সড়কের এক বিশাল গর্তে পড়ে যায় তার মোটরসাইকেল। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ স্পষ্ট, সড়ক ও জনপথ বিভাগের চরম উদাসীনতা এবং দায়িত্বহীনতাই এই লাগামহীন মৃত্যুর মিছিলের মূল কারণ। বাগেরহাটের মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসন চত্বর এলাকায় বৃহস্পতিবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলার আঞ্চলিক শাখার মোরেলগঞ্জ উপজেলার 3 শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, সরকারিভাবে কিন্ডারগার্টেন আওতাধীন বিদ্যালয়গুলোতে বছরের শুরুতেই বিনামূল্যে বই প্রদান, সরকারি প্রশ্ন নিয়ে পরীক্ষা গ্রহণ করছে ছাত্রছাত্রীরা। মানববন্ধন থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সরকারিভাবে কিন্ডারগার্টেনের আওতাধীন বিদ্যালয়গুলোতে বছরের শুরুতেই বিনামূল্যে বই প্রদান করা হয়। সরকারি প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় এই বিদ্যালয়গুলোর 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা সরকারিভাবে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানানো হয়েছে। শিক্ষাক্ষেত্রে মন্ত্রণালয়ের 2 নিয়ম বা এই বৈষম্য শিক্ষার্থীদের হতাশ করা হয়েছে। ইতোপূর্বে কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় যেভাবে অংশগ্রহণ করেছে, এবারও একই নিয়মেই যাতে তারা অংশ নিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি নিশ্চিত করতে হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিকল্প নেই। বৃহস্পতিবার ফ্রান্সের সময় রাত 9টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক বিবৃতিতে এই ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট বলেন, গাজায় যুদ্ধ থামানো এখন সবচেয়ে জরুরি, বেসামরিক মানুষের জীবন রক্ষা করতে হবে। তিনি হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়ে বলেন, তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। এই সংকটের স্থায়ী সমাধানের জন্য একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র অপরিহার্য, যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং অঞ্চল জুড়ে নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।